নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, তার শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন, তবু শিরোনামটি বলি। পর্বতের মুশিক প্রসব, মুখে খই ফুটছে, কাজে লবডঙ্কা। ওয়াকারুজ্জামান কি এরশাদের মতো লম্বা রেসের ঘোড়া হতে চাইছেন? এই বিষয়টা নিয়ে, তার মানে প্রথমে আমরা বলি দুটো বিষয় একই বিষয়, এটা পরস্পরের সাথে সংযুক্ত। প্রথমে বলি পর্বতের মুশিক প্রসব কেন, সেই বিষয়টা নিয়ে প্রথমে আসি। পর্বতের মুশিক প্রসব আমরা গত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি অনেক কথা তিনি বলছেন। দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এগুলো শেষ হয়ে যাবে যদি না এই জিনিসগুলো করা হয়, যদি না নিজেদের মধ্যে মারামারি কাদা ছোড়াছড়ি বন্ধ হয়। এইসব ব্যাপারগুলো বলছে। আমরা একটু কবে থেকে আমাদের ওয়াকারুজ্জামান সাহেবের এই কথাগুলো এলো সেটা আমরা সেখান থেকে ছোট্ট করে একটু পেছন থেকে নিয়ে এসে আমরা আমাদের আলোচনায় চলে আসছি। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে আসার পর সেই দিনই বিকালে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেখানে তিনি বাংলাদেশের ভার বলেছিলেন নিজের কাছে কাঁধে নিচ্ছেন, নিজেদের কাঁধে নিচ্ছেন এবং বাংলাদেশের জান মাল রক্ষার দায়িত্ব তার সরকার নয়, সেনাপ্রধান মানে সেনাবাহিনী নিজের কাঁধে নিচ্ছে। আমরা তখন ভেবেছিলাম, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভেবেছিলাম তাহলে কি সেনা বাংলাদেশের ক্ষমতা দখল করছে? কিন্তু সেই সাংবাদিক সম্মেলনেই তিনি আবার স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে তিনি কিভাবে একটি সরকার তৈরি করবেন, রাষ্ট্রপতির সঙ্গে কথা, বিভিন্ন দলের সঙ্গে কথা ইত্যাদি বলেছেন। মানে সব কিছুর পেছনে যেটাকে বলা হয় যে মুখ্য ভূমিকায় কিন্তু সেনাপ্রধান ছিল। তারপরে তো মোহাম্মদ ইউনুস এলেন। আমরা শুনেছি মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টার আসনে বসাবার ব্যাপারে আমাদের ওয়াকারুজ্জামান সাহেবের যথেষ্ট আপত্তি ছিল। আপত্তি থাকার অন্য কারণ নয়, তার যে কোনো অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা ছিল না এমন কথা নয়। এর আগেও তিনি উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা হননি বটে, তবে উপদেষ্টা হয়ে তিনি বাংলাদেশের শাসন ক্ষমতার সঙ্গে তার পরিচিতি ছিল, একেবারে অপরিচয় ছিল না তা নয়। আমাদের ওয়াকারুজ্জামান সাহেবের আমরা যেটা জানতে পেরেছি এবং পরবর্তী সময়ে যেটা জানা গেছে সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান সাহেব প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুসের বিরোধিতা এই জন্যই করেছিলেন যে তিনি একটি কেসে, একটি মামলায় তার অলরেডি জেল হয়ে গেছে, জেল খাটার মানে শাস্তি ঘোষণা হয়ে গেছে। এছাড়া বেশ কিছু মামলা তার বিরুদ্ধে রয়েছে এবং মামলাগুলো হচ্ছে চিটিং বা মানে দেশের কর ফাঁকি ইত্যাদি সংক্রান্ত এবং তাদের যে কর্মচারীদের তাদের নানা রকমভাবে তাদেরকে আর্থিক অনাচার ও অবিচার যে হয়েছে সেই সংক্রান্ত ব্যাপার। এই জন্য তিনি রাজি হননি, কিন্তু রাজি হতে তিনি বাধ্য হয়েছিলেন এবং আমরা জানি প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুস এখনও রয়েছেন ক্ষমতায়। এখন প্রশ্ন হচ্ছে তারপরে তাকে সেপ্টেম্বর মাসে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো দেশের শান্তি শৃঙ্খলা উন্নতির জন্যে, সেটা কিছুই হলো না। বরং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেনাবাহিনীর তারা নিজেরাই ডাকাতির কেসে অভিযুক্ত হয়ে গেছে। হিন্দুদেরকে মারার ক্ষেত্রে, হিন্দুদের বাড়ির ওপর অত্যাচারের ক্ষেত্রে চট্টগ্রামের সেনার ভূমিকা সরাসরি সামনে চলে এসছে। এবং ওয়াকারুজ্জামান সাহেব যে বিশেষ কোনো ব্যবস্থা নিয়েছেন এই সব ঘটনা কিংবা টোটাল যে দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর দেশের শান্তি আইন শৃঙ্খলা ইত্যাদি ফিরিয়ে নিয়ে আসার জন্যে যে তিনি বিশেষ ব্যবস্থা নিয়েছেন তা নয়, তিনি মোটামুটি ঘুমিয়ে পড়েছিলেন এবং সেই সময় মবক্রেসি পুরোদমে চলেছে।
চাঁদাবাজি পুরোদমে চলেছে, সব কিছুই পুরোদমে চলেছে, কিছুই উন্নতি হয়নি। এবং আমাদের যে ওয়াকারুজ্জামান সাহেব তিনিও চুপচাপ, তিনি মোটামুটি ঘুমিয়েছিলেন। ঘুমটা প্রথম ভাঙলো তার, সেটা হচ্ছে আমি এর আগের ভিডিওতে একটি বলেছি যে 20শে জানুয়ারি ট্রাম্প সাহেব ক্ষমতায় আসার পর এবং 13ই ফেব্রুয়ারি যখন মোদির সঙ্গে, নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্প সাহেবের মিটিং হলো হোয়াইট হাউসে, এবং সেই মিটিংয়ে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে বাংলাদেশের সংকট মেটাবার দায়িত্ব তিনি পিএম মানে মোদির ওপরে দিচ্ছেন। তারপর থেকে ওনার একটু ঘুম ভাঙলো এবং ভারতের যে সেনা প্রধান রয়েছে তার সাথে তার যোগাযোগ আগের থেকেই ছিল, কিন্তু মাখামাখি বলতে যা বোঝায় সেটা ছিল না, সেটা তার পরবর্তী সময় থেকে তৈরি হচ্ছে। এবং তার কিছু কিছু ঘটনা প্রথম প্রকাশ পেল এই ব্যাপারটা, সেটা হচ্ছে 25শে ফেব্রুয়ারিতে। 25শে ফেব্রুয়ারিতে কি হলো? 25শে ফেব্রুয়ারিতে যে তিনি 2009-এ বিডিআর বিদ্রোহে নিহত সেনাকর্তাদের স্মরণে আয়োজিত রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা রাওয়া, সেইখানে আয়োজিত স্মরণ সভায় তিনি বললেন নিজেরা কাদা ছড়াছড়ি করে দেশ ও জাতিকে বিপন্ন করবেন না, তাহলে দেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। এবং সেই সময়ে তিনি পরিষ্কার করে বললেন এখানে নির্বাচন করতে হবে, সেই নির্বাচনটা হবে এই ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ, অর্থাৎ কাউকে বাদ দেওয়া হবে না, আওয়ামী লীগকে বাদ দিয়ে তো নয়। এটাও তিনি পরিষ্কার, এটাও তিনি বুঝিয়ে দিলেন। এরপরে 25শে ফেব্রুয়ারি ছিল মঙ্গলবার, তার ঠিক দুদিন পরে বৃহস্পতিবারে তিনি ওই যে 27 তারিখে তিনি করলেন কি, রাজধানীর সেনানিবাসে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অনুষ্ঠানে তিনি কি বললেন সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বললেন দেশের জন্যে জীবন উৎসর্গের জন্যে প্রস্তুত হন, দেশের জন্যে জীবন উৎসর্গের জন্যে প্রস্তুত হন। এবং তারপরে তিনি 7ই মার্চে কি হলো আমরা দেখলাম, সেখানটায় হিজবুত তাহরিরের সেই যে তাহরিরের যে এটা ছিল যে খিলাফত প্রতিষ্ঠার জন্য যে ঢাকা ঘিরে ফেলার প্রোগ্রাম, সেটা তিনি আফ্রিকা থেকে ফেরার পথে সেই দিন সকালে ফিরেছেন, ফিরে তিনি সেইটাকে ভেঙে দিয়েছেন, তাদের বিরুদ্ধে শক্তিতে ব্যবস্থা নিয়েছেন। এর আগে যা খুশি হয়েছে তিনি হতে দিয়েছেন। অর্থাৎ মনে হলো ঘুম ভেঙেছে এবার আমাদের ওয়াকারুজ্জামান সাহেবের, এবং তিনি দেশে কিছু ভালো কিছু করবার জন্য, দেশকে বাঁচাবার জন্য তিনি এবার কোনো ব্যবস্থা নেবেন। আমাদের কাছে এমনও খবর এসছে যে ওয়াকারুজ্জামান প্রথম থেকেই এই সরকারের কাজকর্মে সন্তুষ্ট ছিলেন না, কিন্তু তিনি কিছু বলেননি, কারণ তিনি বা তার সেনাবাহিনী চেয়েছিল আরও কত নিচে এই সরকার নামতে পারে, তারা মরে তো গেছেই, তারা কতটা পৌঁছে যেতে পারে তার জন্য হয়তো তিনি অপেক্ষা করছিলেন। কিন্তু এইবার যখন 25 তারিখ এবং 27 তারিখের এই ব্যাপারের পর এবং 7ই মার্চের ঘটনার পর আস্তে আস্তে, এবং তারপরে 11ই মার্চে তিনি আবার করলেন কি, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের সঙ্গে একটি মিটিং করেছিলেন সেনা সদরে বসে, তার বাড়িতে বসে, তার ভবনে বসে, মানে তার বাসভবনে। সেই মিটিংয়ের খবর নিয়ে একটা হুলস্থুল বেঁধে গেল, সেটাও আপনারা দেখলেন। মানে 21 তারিখে সেই ব্যাপারটা হাসনাত আবদুল্লাহ এমনভাবে প্রডিউস করলেন যে সেখানটায় মানে সেনাবাহিনী প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গেল। এবং তারপর এই যে সেনাবাহিনী তো ক্ষুব্ধ হলো, এবং তারপরে হাসনাত আবদুল্লাহের পরে সেনাবাহিনীর সাথে আমার মনে হলো এইবার ব্যবস্থা নেওয়ার একটা সময় পেয়ে গেছেন আমাদের সেনাপ্রধান। তিনি করলেন কি, কয়েকদিন ধরে মিটিং করলেন, সমস্ত সেনাবাহিনীর সমস্ত অফিসারদের সাথে মিটিং করলেন, অনলাইন অফলাইন ইত্যাদি। 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 22 তারিখে আমি একটি এখানে পোস্ট দিয়েছিলাম আমার এই চ্যানেলে যে 23 তারিখেই কি ইউনূসের শাসন শেষ হতে চলেছে। 23 তারিখেও কিন্তু ইউনূসের শাসন শেষ হয়নি, আপনারা জানেন। এবং সেখানে দেখা গেল আমাদের যে সেনাপ্রধান 23 তারিখে তিনি বড় মিটিং ডাকলেন সমস্ত অফিসারদের, যারা অনলাইনেও যারা আসতে পারেননি কিংবা থাকতে হচ্ছে বিভিন্ন জায়গায়, তারাও অনলাইনে যোগ দিয়েছেন। আমরা ভেবেছিলাম 23 তারিখের মিটিংয়ের পরে বোধহয় কিছু একটা হবে, 24 তারিখও দেখলাম সেনা কিছু করলো না। এই জন্যই আমাদের একটাই কথা বলেছি, সেটা হচ্ছে
মুখে খই ফুটছে পর্বতের মুশিক প্রসব। 24 তারিখে 25 তারিখে চলে গেল, আজ 26 তারিখ। গতকাল ইউনূস সাহেব যদিও খবর পাইনি এখনও, কারণ এখন ওখান থেকে এই খবরটা আমার নিশ্চয়ই তিনি চলে গেছেন, চীনে চলে গেছেন। চীনে তার গতকাল রাত্রেই, মানে আজ গতকাল দিবাগতে আজ ভোর রাত্রেতে চলে যাওয়ার কথা, বোধহয় চলে গিয়েছেন। কিন্তু এখনও অবধি দেখতে পাচ্ছি না যে বাংলাদেশে সেনা, যেটা ভাবা গিয়েছিল যে এই ঘটনার পর, এবং এর মধ্যে আরও একটা ঘটনা হয়েছে, এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার না বালেস্টার কে জানি না, সরি মাফ করবেন, একটা মুখ থেকে বেরিয়ে গেছে একটা অশ্লীল শব্দ, আমি তার জন্য ক্ষমা চাইছি, এটা আমার বলা উচিত হয়নি, আমি কোনোদিন বলিও না এইভাবে। তো যেটা হচ্ছে এরপরে উনি ব্যারিস্টার ফুয়াদ তিনি যেভাবে কুকুরের বাচ্চা টাচ্চা বললেন সেনাপ্রধানকে এবং আমাদের যে রাষ্ট্রপতিকে, তাতে এবং সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে যেভাবে কুত্তা টুত্তা বলে তিনি গালাগাল দিলেন, আমরা ভেবেছিলাম যে তারপরে অন্তত সেনাপ্রধান কিছু একটা এগিয়ে যাবেন, কিছু একটা করবেন, কিন্তু আদতে দেখলাম সেনাপ্রধান কিছুই করলেন না। সেই জন্যই বলছি পর্বতের মুশিক প্রসব, এই পর্বতের মুশিক প্রসব এটা তিনি করলেন। এরপরে গতকালই আমি বলেছি যে এই মুশিক প্রসব তো এটা আমি দেখে গেলাম, কিন্তু এরই মধ্যে আবার একটা 23 তারিখে যে মিটিং, সেই মিটিংয়ের পরে আইএসপিআর যে একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের সেনাপ্রধান সেখানে আশঙ্কা করেছেন যে ইসলামী উগ্রপন্থী এবং সন্ত্রাসীরা তারা আক্রমণ করতে পারে। তাহলে কি এই আক্রমণ করতে পারে এই ভয়ে তিনি চুপচাপ বসে গেলেন? হ্যাঁ, এই ভয় যদি তিনি দেশের মধ্যে, এই ভয়ে ইসলামী সন্ত্রাসীদের ভয়ে যদি তিনি চুপ করে বসে যান, তাহলে তিনি লড়বেন কোথায়? আর এত কোটি 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 ডলার খরচ করে যে অস্ত্রশস্ত্র বিমান ইত্যাদি কেনা হচ্ছে, সেটা কিসের জন্য কেনা হচ্ছে? তিনি যদি ভয় পেয়ে বসে থাকেন সেজন্য তো নয়। আর সেনাবাহিনীর কাজ কি ভয় পেয়ে বসে যাওয়ার এবং যারা ভয় দেখাচ্ছে তাদেরকে চুমু খাওয়া? এটা তো সেনাবাহিনীর কাজ নয়। তাহলে সেনাবাহিনী তিনি কেন বসে রয়েছেন? আমরা দেখলাম পর্বতের মুশিক প্রসব কিছুই করলেন না, তিনি মুখে অনেক কথা খই ফোটালেন, কাজে লবডঙ্কা হলো সেটা দেখলাম। এবার আসি, এটা কি এই কাজে যে লবডঙ্কা এখনো পর্যন্ত, সেটা কি তিনি চুপচাপ, এটা কি তারা ভয় পেয়ে বসে থাকে নাকি এর পেছনেও অন্য কোনো খেলা, অন্য কোনো উদ্দেশ্য আছে? সেই উদ্দেশ্যটা নিয়ে এবার দুটো কথা বলবো। দেখুন, হয়তো আমি ভুল বলছি, হয়তো আমি ঠিক বলছি না, কিন্তু আমার মনের মধ্যে যে সন্দেহটা আসছে, একটা আশঙ্কা যে আসছে, সেটা আমি এখানে বলতে বাধ্য। এই আশঙ্কাটা হচ্ছে যে আমাদের ওয়াকার সাহেব কি এরশাদের মতো, মানে ওয়াকার উজ্জামান সাহেব কি হোসেন মোহাম্মদ এরশাদের মতো লম্বা রেসের ঘোড়া হতে চাইছেন? এটা আমাকে বলতে হবে অবধারিত, এই জন্যে অবধারিতভাবে আমার তুলনাটি মাথায় আসছে। কেন মাথায় আসছে সেই ব্যাখ্যাটি করব, তবে সেটা করতে গেলে আমাকে শুরু করতে হয় এরশাদকে দিয়ে। এরশাদ নামা দিয়ে শুরু করি, ছোট্ট করে দু কথা বলবো, বেশি বড় করব না। 1981-তে জিয়াউর রহমান তার হত্যাকাণ্ডের পর ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন ছিল প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা, রাষ্ট্রপতির ব্যবস্থা তখন ছিল, তখন তার ভাইস প্রেসিডেন্ট ছিলেন আব্দুস সাত্তার। তো জিয়া সাহেবের হঠাৎ নিহত হওয়ার পর জিয়াউর রহমানের, আব্দুস সাত্তার খুব স্বাভাবিকভাবেই প্রেসিডেন্ট হয়ে গেলেন। তারপর ভোট হলো, প্রেসিডেন্ট হলো, সেই ভোটে আব্দুস সাত্তার বিএনপি দলের প্রার্থী হয়ে জিতে গেলেন এবং তিনি এবার হয়ে গেলেন, তিনি আবার প্রেসিডেন্ট পদে তিনি বহাল থেকে গেলেন। এই যে তিনি প্রেসিডেন্ট হলেন, এই প্রেসিডেন্ট হওয়াটা তার ছিল অ্যাক্সিডেন্টাল প্রেসিডেন্ট হওয়া, এটা যেন হঠাৎ হয়ে গিয়েছেন তিনি প্রেসিডেন্ট। তার কি করলেন? তার শাসনকালে তার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিলেন। শাসনকালে তিনি চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিলেন এবং
এই ব্যর্থতার পরিচয় দেওয়ার ফলে তখন আমাদের আর্মির কর্তা ছিলেন, আর্মির চিফ ছিলেন আমাদের ওই যে হুসেন মোহাম্মদ এরশাদ, তিনি ছিলেন। এবার এরশাদ সাহেব করলেন কি, মার্শাল ল জারি করে দিয়ে দিলেন। কবে? 1982-তে। আর 1983-তে তিনি মার্শাল ল জারি করে দিয়ে দিলেন, নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন। আবার 1986-তে ভোট হলো, সেই ভোটে তিনি জিতলেন হুসেন মোহাম্মদ এরশাদ, এবং তারপর তিনি দেশের প্রেসিডেন্ট হয়ে থাকলেন ডিসেম্বর 1983 থেকে ডিসেম্বর 1990, 7 বছর। এই 7 বছর, এইটা কেন বললাম? আমরা মনে হচ্ছে কোনো জায়গার থেকে এই যে জিয়াউর রহমানের হত্যা হয়ে গেল হঠাৎ, তার সাথে মানে তিনি দৃশ্যপট থেকে চলে গেলেন, ঠিক তার সাথে মিলিয়ে দেখুন আমাদের চলে গেলেন আমাদের শেখ হাসিনা। তিনি 5ই আগস্ট 2024-এ তিনি দৃশ্যপট থেকে চলে যেতে বাধ্য হলেন, সরে যেতে। জিয়াউর রহমান মারা গিয়েছিলেন, ইনি শেখ হাসিনা মারা যাননি, তিনি ভারতবর্ষে এসে ভারতবর্ষের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এরপরে ক্ষমতায় সেবার অ্যাক্সিডেন্টাল প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন এই 81-তে, সেটা হচ্ছে আব্দুস সাত্তার। আর 2024-এ অ্যাক্সিডেন্টাল প্রেসিডেন্ট নয়, এবার হয়ে গেলেন অ্যাক্সিডেন্ট, সংবিধানকে ভেঙে চুরে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন, তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনূস। তিনিও কিন্তু অ্যাক্সিডেন্টাল, চিফ অ্যাডভাইসার তিনি হলেন। এইবার আমাদের যে আব্দুস সাত্তার সাহেব, তার প্রেসিডেন্সিতে চূড়ান্ত ব্যর্থ হয়ে গেলেন। তিনি 9 মাস না 10 মাসের মাথায় ক্ষমতা তাকে হটিয়ে দিয়ে ক্ষমতার দখল নিলেন, মার্শাল ল জারি করে 1982-তে ক্ষমতার দখল নিলেন হুসেন মোহাম্মদ এরশাদ। এখানেও দেখুন আমাদের যে প্রেসিডেন্টকে হটানো যায়নি, কিন্তু আমাদের ইউনূস সাহেবের প্রচণ্ড যে ব্যর্থতার ফলে ক্ষমতা দখলের কথা হচ্ছে আমাদের ওয়াকারুজ্জামান সাহেবের। ওয়াকারুজ্জামান সাহেব এখনও কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদের মতো এখনও ক্ষমতা নেননি, কিন্তু ক্ষমতা তিনি নেবেন, এটা বলে দিলাম, ক্ষমতা তিনি নেবেন, কিন্তু তিনি নেবেন ক্ষমতায়। এবং 1983-তে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে হুসেন মোহাম্মদ এরশাদ তিনি তিনি প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। এবং তারপর 1986-তে তিনি আবার ভোটে যেতেন। আমাদের ওয়াকার সাহেবের কি প্ল্যান আছে? এই 2025-এ ইউনূসকে হটিয়ে দিয়ে তিনি মার্শাল ল জারি করে ক্ষমতায় বসবেন, খুব সম্ভাবনা আছে। এবং তারপরে সেবার কিন্তু ভোট করতে 3 বছর সময় নিয়েছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ। 86-তে ভোট হয়েছিল। এবার হয়তো 86 না হোক 2026-এ হতে পারে, 2026-এ না হোক 27-এ হতে পারে, যখনই হোক ভোট হবে। এবং ওয়াকারুজ্জামান তিনি এরশাদের মতন ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেই পারেন। আর এই জন্যেই কি তিনি অপেক্ষা করছেন? আমাদের কিন্তু একটা জিনিস বলে দিই, হুসেন মোহাম্মদ এরশাদ লম্বা রেসের ঘোড়া ছিলেন, লম্বা রেসের। তিনি 1990-এ ক্ষমতার থেকে চলে যাওয়ার পরেও কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ক্ষমতায় কিং মেকার হয়েছিলেন। সবসময় ইতিহাস যে এক লাইনে চলে সবসময় তা নয়, কিন্তু কেন জানি না আমাদের মনে হচ্ছে, আমার অন্তত আমার চিন্তায় এই কথাটা আসছে, এই ব্যাপারটা, যে ওয়াকারুজ্জামানও কি হুসেন মোহাম্মদ এরশাদের মতো তিনিও লম্বা রেসের ঘোড়া হয়ে অনেক দিন তিনি রাজনীতিতে টিকে থাকবেন। আপনারা দেখুন হুসেন মোহাম্মদ এরশাদ একটা সময় তাকে হটাবার জন্যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ একজোট বেঁধেছিলেন, কিন্তু একজোট বেঁধে তাকে হটাবার চেষ্টা করেছেন এবং সাকসেসফুলও হয়েছেন। কিন্তু তারপরে দেখুন হোসেন মোহাম্মদ এরশাদ
ঠিক একইভাবে পরের বারের নির্বাচনে যখন 5টা আসনের জন্যে এরশাদের, হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির সাথে মানে আঁতাত করার, জোট সরকার করার প্রশ্ন এলো, তখন খালেদা জিয়াও ছুটেছিলেন এরশাদের কাছে তার সঙ্গে জোট করবার জন্যে, আবার শেখ হাসিনাও তার কাছে গিয়েছেন। শেষ অবধি হোসেন মোহাম্মদ এরশাদ তিনি সমর্থন দিয়েছিলেন শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনার সরকারের সময়ে উনি সম্ভবত 1989 সালে না 90 সালে তিনি মারা গেছেন। মারা যাওয়ার আগে অবধি, না সরি আমি ভুল বললাম এই জায়গাটা, তিনি মৃত্যুর আগে অবধি তিনি কিন্তু কিং মেকার অর্থাৎ সরকার গঠনের প্রক্রিয়া তিনি চালিয়ে গেছেন। তো সুতরাং আমাদের মাথায় কিন্তু এই প্রশ্নটা আসছে যে আমাদের ওয়াকারুজ্জামান সাহেব যারা ভাবছেন, আমিও ভাবছিলাম শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা, কিন্তু দিন দিন জিনিসগুলো যেন কিন্তু কিছুটা রকমের করে গুলিয়ে যাচ্ছে, এবং আমাদের সেনাপ্রধান বর্তমান ওয়াকারুজ্জামান সাহেব যে উচ্চাভিলাষী নন এটা তার কোনো শত্রুও বলবে না। তিনি যথেষ্ট উচ্চাভিলাষী এবং রাজনীতিটাও সম্ভবত তিনি খুব ভালো বুঝছেন। সুতরাং আগামী দিনে কিছুদিনের মধ্যেই নিশ্চিত, 2-1 দিনের মধ্যে না 2-5 দিনের মধ্যে বাংলাদেশের সেনা শাসন অবশ্যই জারি হবে, ইউনূসের পতন ঘটবে। তারপরেও কিন্তু অনেক কিছু দেখার থাকবে বাংলাদেশে। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।